আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা কম বেশি সবাই সেভ করতে পারি, তবে আজ আমি আপনাদের সেভ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা পুরাতন টুকটাক কাজ জানেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবেন। প্রথমে আমি কীভাবে সেভ করতে হয় সেটা শেখাই। তার জন্য আমরা প্রথমে কিছু লিখে রাখি, এরপরে আমরা নতুন একটা ফাইল নিচ্ছি, Ctrl+N। আমরা এখানে কিছু লিখে তারপর সেভ করা দেখাবো। আমি কিছু একটা লিখি, ওকে। তা আমাদের লেখা শেষ, এখন আমরা সেভ করব। আমরা প্রথমে যেখানে যাব ফাইল, সেভ, আমরা যাব ব্রাউজে। যাওয়ার পরে আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন সেখানে ডিসাইড করবেন। আমরা ডেস্কটপে রাখছি আপাতত। এরপরে আপনার কি নাম লিখবেন, আমরা বাংলাদেশ নামেই সেভ করব। বাংলাদেশ নামটা আমি রেখে দিলাম, চাইলে আপনারা টাইপ করতে পারেন, সমস্যা নেই। সেভ করলাম, আমার টাইটেল বারে বাংলাদেশ নামটা শো করছে, এটা সেভ হয়ে গেছে। এরপরে আমি যদি কোনো ডকুমেন্ট টাইপ করি বা এই ডকুমেন্টটাই অন্য কোথাও অন্য কোনো নামে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেস করব সেভ অ্যাজ, ফাইল, সেভ অ্যাজ। ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে। আমি বাংলাদেশটা বাংলা লেখার চেষ্টা করব, আমি কেটে দিলাম। আমরা এখান থেকে ইউনিকোডে প্রেস করব, এবার লিখব বাংলাদেশ, অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখতে হয়। দেখেন আমার ফাইলটা কিন্তু বাংলাদেশ নামে বাংলায় সেভ হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা কোনো ডকুমেন্ট নতুনভাবে নতুন কোথাও সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাজ, আর যদি নর্মালি আমরা সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ। এরপরে সেভ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব, সেটা হচ্ছে সেভ অ্যাজ যাব আমরা, তারপর ব্রাউজ। আমরা যদি আমাদের ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রেস করব হচ্ছে টুলস থেকে জেনারেল অপশন, ফেসবুকের মতো। এবার লেখা আছে কি পাসওয়ার্ড টু ওপেন, আমরা একটা পাসওয়ার্ড দিব 1 2 3 4, দেন ওকে প্রেস করব 1 2 3 4, ওকে। এবার আমরা সেভ প্রেস করে দিব। আমাদের দেখেন বাংলাদেশটা আগে যা লেখা ছিল তাই আছে। আমরা আরও একটা কিছু লিখে রাখি, দেখি। এবার আমি কিছু লেখার চেষ্টা করি, ওকে। তাহলে যেটা আমার বাংলাদেশ বাংলায় লেখা আছে তার ভিতরে আমি নামটা লিখে দিলাম। Ctrl+S, এই ফাইলের আন্ডারে আমি সেভ করছি, কিংবা ফাইল থেকে সেভ, ওকে। এখন আমি এই ফাইলটা ক্লোজ করে দিব, ফাইল, ক্লোজ হয়ে গেছে। এরপরে দেখেন আমি ফাইলে যাব, ফাইল থেকে রিসেন্টলি আমরা যেটা ক্লোজ করছি সেটা এখানে পাওয়া যাবে। আমরা প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন কি বলতেছে, এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে আমি যে পাসওয়ার্ডটা দিছি সেটা দিতে হবে 1 2 3 4, ভুল দিলে হবে না। দেখেন বাংলায় যে বাংলাদেশটা ছিল সেটা চলে আসছে, ইংরেজিতে যে বাংলাদেশটা ছিল সেটাতে কিন্তু আমার নাম বাংলায় কোথাও লেখা ছিল না। তার মানে দেখেন আমরা পাশাপাশি দুইটা, একটা হচ্ছে বাংলায় বাংলাদেশ আর একটা হচ্ছে ইংরেজিতে বাংলাদেশ। এরপরে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে সেভ অ্যাজে ক্লিক করলাম। আমরা সবাই অ্যাজ ইউজুয়াল যখন ফাইল সেভ করি তখন কিন্তু ডেস্কটপেই করি, নতুন হিসাবে করলে ডেস্কটপে করি। আপনাদের দেখানোর জন্য দেখেন আমি দুইটা ফাইল সেভ করছি ডেস্কটপে। এইটা আমি সাজেস্ট করব যে আপনারা ডেস্কটপে কখনোই ফাইল সেভ করবেন না। আমরা ডেস্কটপে এবং সি ড্রাইভে কখনোই কিছু সেভ করব না। যদি আমরা ডেস্কটপে কোনো কিছু সেভ করি সেক্ষেত্রে আমার পিসি স্লো হয়ে যেতে পারে। এছাড়াও যদি আমরা লোকাল ডিস্ক সিতে সেভ করি সেক্ষেত্রে অবশ্যই স্লো হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে, আমাদের ডেস্কটপ এবং সি ড্রাইভের বাইরে যে লোকাল ডিস্কগুলো আছে সেখানে আমাদের ফাইলটা সেভ করতে হবে। আমি ডি ড্রাইভে আমি বাংলাদেশ যে ফোল্ডারটা ছিল আমি চাইলে নতুন কোনো নাম লিখতে পারি। সেভ অ্যাজ যেহেতু প্রেস করেছি, বাংলাদেশ টুডে, আচ্ছা টুডে, ঠিক আছে টুডে। এবার আমরা সেভ করলাম, এই দেখেন বাংলাদেশ টুডে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, ফাইল সেভ অ্যাজ দিয়ে আমরা নতুন নামে নতুন কোথাও সেভ করতে পারি। আর অবশ্যই আমরা কোথায় সেভ করব না, সি ড্রাইভে এবং ডেস্কটপে সেভ করব না।
কেন করব না? আমরা দুইটা কারণ বললাম। একটা হচ্ছে আমাদের পিসি স্লো হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে কি উইন্ডোজের সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যদি কোনো ফাইল ডেস্কটপে কিংবা সি ড্রাইভে রাখি এবং কোনো কারণে যদি আমাদের উইন্ডোজ দিতে হয়, সেক্ষেত্রে আমার ফাইলটা কিন্তু চলে যাবে। সো কখনোই আমরা ডেস্কটপে ফাইল সেভ করব না যদি না দরকার হয়। আর সি ড্রাইভে অবশ্যই ফাইল সেভ করব না। কোথায় সেভ করব? ফাইল সেভ করব DEF বা আপনাদের যতগুলো আছে সেগুলো সেভ করতে পারেন। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে অনেকেরই ধারণা যে একই নামে আমরা বিভিন্ন ফাইল সেভ করতে পারি না। এটা আমরা নিয়ে একটু আলোচনা করে দেখি। সেক্ষেত্রে আমরা যাচ্ছি ডেস্কটপে, আবার চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি ডেস্কটপে রেখেছি। সেক্ষেত্রে দেখেন এখানে যে ফোল্ডারটার নাম দেওয়া আছে স্টার্ট উইথ শরীফুল, আমরা গেলাম। যাওয়ার পরে এইখানে দেখেন আমার এখানে কিছু ফাইল আছে, সেটার প্রত্যেকটা ফাইলের নাম কি দেওয়া? স্টার্ট উইথ শরীফুল। কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ফাইল, একটা জেপিজি, একটা অ্যাক্সেস। সেটা আমরা কীভাবে বুঝবো? ফাইল এক্সটেনশন যে আমরা এটা ক্লিক করে দেবো। দেখেন প্রত্যেকটা ফাইলের পাশে জেপিজি, AI, PSD, এটা কি ছবির ফাইল, অ্যাক্সেসের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল। যদি ফাইল ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা একই নামে ভিন্ন ভিন্ন রকমের ফাইল সেভ করতে পারি। তবে আমরা যদি একই ডকুমেন্টের আন্ডারে থাকি বা একই ধরনের প্রোগ্রামে ফাইল সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটার বেশি দুইটা একই নামে ফাইল সেভ করতে পারবো না। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি সেভ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। হোমের আন্ডারে বিভিন্ন ট্যাব থাকে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট। আজকে আমরা প্রথমেই ফন্ট শিখব, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লিপবোর্ড শিখব। আমাদের এখানে যা আছে A to Z, এইটার ভিতরে যা আছে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। ফন্ট কি? ফন্ট হচ্ছে একটা টাইপ ফেস। টাইপ ফেস বলতে আমাদের এক একজনের হাতের লেখা এক এক রকম, ঠিক তেমন ফন্টও আলাদা আলাদা হয়। দেখেন এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে, এক এক ধরনের লেখা এক এক ধরনের। আমি যদি কোনো একটা লেখা সিলেক্ট করি, করার পরে এখানে লেখা অ্যাপ্লাই করি, দেখেন এখানে কিন্তু আমার নামটা শো করতেছে আলাদা আলাদা টাইপ ফেস। এটা সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করব। তবে এখানে আমাদের কিছু ফন্ট আছে ক্যালিব্রি নেওয়া। ফন্টের ভিতরে প্রথম অপশন হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, করার পরে আমি চাইলে যে কোনো ফন্ট নিতে পারি এবং যে কোনো স্টাইলে প্রয়োগ করতে পারি। যেখানে আচ্ছা প্রথমে ফন্টের ভিতরে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ফন্ট। আমি ফার্স্টে ফন্ট আমার এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে ক্যালিব্রি লেখা আছে। চাইলে যে কোনো ফন্ট, যে কোনো কালার, যে কোনো অপশন আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আমরা প্রথম যেটা আছে সেটাই ব্যবহার করি। এখানে আমি যেটা লেখা আছে যে বিভিন্ন শর্টকাট কি সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা ক্লাস ইনশাল্লাহ রাখবো, যেটাতে শর্টকাট কি কীভাবে ব্যবহার করে এটা যে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে রাখবো। তা প্রথমত আমাদের যেটা লেখা আছে বোল্ড। তো বোল্ডটা কি কাজ করে তার আগে দেখি, এটা হচ্ছে আইকন। দেখেন বি হচ্ছে বোল্ড, দেখেন লেখা আছে বোল্ড, কন্ট্রোল বি। আমার এখানে দেখেন লেখা আছে Ctrl+B। প্রথমত আমরা দেখি, ট্রাই করি। সিলেক্ট করলাম একটা লেখা, তারপর আমরা এখানে প্রেস করলাম, কিংবা আমরা মাউস ছাড়াও ব্যবহার করতে পারি। নর্মালি সিলেক্ট করলাম Ctrl+B, আমরা কিন্তু আর মাউস ইউজ করছি না। Ctrl+B প্রেস করলেই এটা একবার হবে, আবার আন্ডার হয়ে যাবে। তাহলে আমরা বোল্ড করা মানে একটু মোটা করা। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার টেক্সটকে হাইলাইট করি, হাইলাইট করার সময় আমাদের মোটা করার দরকার হয়। এরপরে আমাদের যে অপশনটা দরকার সেটা হচ্ছে ইটালিক বলতে একটু বাঁকা। ইটালিক স্টাইল, বিভিন্ন ধরনের একটু বাঁকা স্টাইলটি সাধারণত ইটালিক স্টাইল বলে। এটা Ctrl+I প্রেস করলেই আমরা বারবার ইটালিক করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। তবে আন্ডারলাইনে যাওয়ার আগে একটা কথা বলে রাখা ভালো। আমরা নর্মালি এই যে বি দেখেন,
আবার আইটা দেখেন কিন্তু ফাঁকা, এটার পাশে কোনো অ্যারো চিহ্ন এরকম নিচে যে ড্রপ ডাউন যে চিহ্ন সেটা কিন্তু ছিল না। কিন্তু আন্ডারলাইনের মাঝে একটা ড্রপ ডাউন সিম্বল দেখা যাচ্ছে। এইটা কি? এটা হচ্ছে গ্রুপ আইকন বা গ্রুপ অপশন যেটা আছে। কীভাবে? এইখানে পাশে কোনো চিহ্ন ছিল না, আর এইটার পাশে যেহেতু কোনো চিহ্ন আছে তার মানে ভিতরে আরও ফাংশন আছে। সেটা আমরা পরে দেখাচ্ছি, আগে আমরা দেখি। আমরা একটা লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি একটা বোল্ড দিয়ে রাখছি, একটাতে ইটালিক দিয়ে রাখছি। এরপরে আমি এইটাতে ভিতরে আন্ডারলাইন ব্যবহার করব। এই যে আন্ডারলাইন, আমাদের এখানে শর্টকাট কি কিন্তু দেওয়াই আছে, তারপরেও কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। এবার যদি আমরা চাই যে না, আন্ডারলাইন অনেক সময় দেখা যায় আমরা কালার ইউজ করি, আমরা বিভিন্ন স্টাইল ব্যবহার করি, সেই ক্ষেত্রে এখানে যে ড্রপ ডাউন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা দেখেন ডাবল আন্ডারলাইন আসতেছে। চাইলে বিভিন্ন প্রকার আমরা খাতা পরীক্ষার সময় লেখার সময় একটু আঁকা বাঁকা দিতে পছন্দ করি, সেটাও হতে পারি। আবার বিভিন্ন প্রকার কালারফুল পেইন ব্যবহার করি, চাইলে সেই ধরনের পেইনের কালারটাও আমরা ব্যবহার করতে পারি। দেখেন এখানে কালার সাইন একটা আলাদা কালার চলে আসছে। আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল ইউ, আর ডাবল আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল শিফট ডি, ডাবল আন্ডারলাইন। অনেক সময় আমাদের বিভিন্ন প্রকার ডাবল আন্ডারলাইনের দরকার হয়, কন্ট্রোল শিফট ডি দিলে চলে আসবে। এরপরে মূলত যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থট। এখানে ক্লিক করলাম, কেটে গেল। এখন অনেকে বলতে পারেন এইটা কেটে গেল, এটাতে কাজ কি, তাহলে এটা লাভ হলো কি? আমরা তো নর্মালি এখান থেকে ডিলিট করে দিতে পারতাম, কিন্তু না, এটা একটা কাজ আছে। অনেক সময় আমরা বিভিন্ন প্রকারের জিনিসের দাম বাড়লে বা কমলে পূর্বের দাম আগের দাম দেখানোর জন্য একটা কিন্তু দাগ দিয়ে দেখাই দেওয়া হয় যে এটা আগে ছিল, এখন বর্তমানে রেট এইটা, বা আগের ঠিকানা এটা ছিল, বর্তমানের ঠিকানা এটা। এরকম ধরনের স্পেসিফিক কাজের জন্য সাধারণত স্ট্রাইক থট ব্যবহার করা হয়। এরপরে যে অপশনটা আছে আমরা এখানে যে আমরা দেখি, তো আমরা জানি স্ট্যান্ডার্ড কিছু ফন্ট সাইজ, যারা মোটামুটি একটু জানি তারা জানি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কিছু 14, 12 থেকে 16 এরকম, ঠিক আছে? তা আমরা ফন্ট সাইজ কিভাবে ইনক্রিজ করব ডিক্রিজ করব সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমত আমাদের কম্পিউটার কিন্তু একা একা কোনো কাজ করতে পারে না, তার জন্য অবশ্যই আপনাকে তাকে নির্দেশনা দিতে হবে মাউসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে, তারপর সে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কোনো একটা লেখা বা কোনো কিছু সিলেক্ট না করলে সে কিন্তু কাজ করবে না। তাহলে প্রথমত আমরা একটা লেখাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে 22 লেখা আছে, আমাদের এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে 8 থেকে 72 পর্যন্ত বাই ডিফল্ট দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো সাইজের ফন্ট এখান থেকে নিতে পারেন। এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে কিভাবে আমি আরও কম ছোটো নিব, 8-এর কম কি নেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। আপনি লিখবেন, মনে করেন আমার এখানে আছে 22, আমি মাত্র 3 দিলাম, যদিও কিছু দেখা যাবে না তেমন একটা, একদম দেখেন অনেক ছোট চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে সেই 22 প্রেস করি, চলে আসবে। তার জন্য অবশ্যই এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এরপরে কেউ বলতে পারেন সম্পূর্ণ 72 আছে, একটা বেশি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি চাইলে 100-200 নিতে পারবেন, কোনো সমস্যা নাই, 100 নিতে পারবেন। আবার আপনি চাইলে 50 নিতে পারবেন। এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে সবচেয়ে কম কত এবং সবচেয়ে বেশি কত, সবচেয়ে ছোট ফন্ট 1 নিতে পারবো আমরা। আবার যদি আমরা সবচেয়ে বড় কত আছে এটা জানতে চাই, সেটাও আমরা দেখতে পারবো, সমস্যা নাই। তাহলে 50 দিলাম। তাহলে আমাদের অনেকে মনে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ কত বড় দিতে পারে। অনেক সময় এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ভাইভাতে ধরে যে আপনি তো MS ওয়ার্ড কমপ্লিট করছেন, বলেন তো দেখি সর্বোচ্চ কত সাইজ আছে। সেটা আমরা তাদের সরাসরি বলে দিব 1638। দেখেন এখানে কিন্তু অনেক বড় চলে আসছে। চাইলে আমি দেখেন এক একটা ফন্ট এক একটা পেজ মিলে আসছে অনেকগুলো, আমাদের 18টা পেজ অলরেডি হয়ে গেছে, তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা। তাহলে আমরা এটা দিলাম। এরপরে যদি হ্যাঁ স্যার 1638-এর বেশি দিতে পারবো না, আমরা একটু বেশি দিয়ে দেখি, 1640 দিয়ে দেখি আমাকে MS ওয়ার্ড কি বলে। দেখেন এখানে বলতেছে দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 1 and 1638।
তার মানে 1 থেকে 1638 পর্যন্তই আমরা ফন্ট নিতে পারবো এমএস ওয়ার্ডে। অন্যান্য যে ফাংশন আছে সেটার কথা আমি এখন বলবো না। তাহলে আমরা বুঝতে পারলাম ফন্ট হচ্ছে 1 থেকে 1638 পর্যন্ত নেওয়া যায়। এরপর ফন্ট কীভাবে আমরা বাড়াবো কমাবো, নর্মালি আমি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তারপরও আমাদের এখানে কিন্তু শর্টকাট অপশন দেওয়া আছে, ইনক্রিজ ফন্ট আর এটা হচ্ছে ডিক্রিজ। দেখেন উপরের দিকে বাটন দেওয়া আছে, সো এটা হচ্ছে ইনক্রিজ, এরা নিচে বাটন দেওয়া আছে তার মানে ডিক্রিজ। ইনক্রিজ আর হচ্ছে ডিক্রিজ। এটা শর্টকাটকে কি, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়, আবার স্টার্টিং দিলে ছোট হয়। এভাবে করে আমরা করতে পারি। দেখেন আমি যা যা বলছি সেখানে কিন্তু আছে কন্ট্রোল বি ফর বোল্ড, কন্ট্রোল আই ফর ইটালিক, কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডি ফর ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফর ইনক্রিজ ফন্ট, আর কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট ফর ডিক্রিজ ফন্ট। এরপরে আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যদি দেখাই, আচ্ছা এখন আমাদের যেটা অপশনটা আছে এই দেখেন লেখা আছে সাবস্ক্রিপ্ট রানা। দেখেন এইখানে নিচে যদি আমি 1 বা 4 দিলাম, এখান থেকে আমি সুপারস্ক্রিপ্ট করলাম। সুপারস্ক্রিপ্ট করার পরে আমরা যদি করি সেই ক্ষেত্রে এখানে দেখেন 4 আসছে, পরবর্তী লিখলেও কিন্তু নিচে আসবে, কেননা আমার আগের এই অপশনটা অ্যাক্টিভ করা আছে। এখন ইনঅ্যাক্টিভ করে দিলে আবার নর্মাল লেখা আমি লিখতে পারবো। এরপরে যেটা আছে সেটা আমরা খুব অনেক সময় ব্যবহার করি, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটাও কিন্তু আমাদের স্কোয়ার সুপারস্ক্রিপ্ট নাই, A2 হয়ে গেছে তাই না, B2 হয়ে গেছে। সো এইটাকে কি করতে হবে, এইটাকে করতে হবে স্কোয়ার। তো স্কোয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে এই সবগুলোকে সিলেক্ট করে দেন আমাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে। আবার যদি এখানে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই আবার এটা হয়ে যাবে। তো এখন তাপমাত্রা ধরেন 29 ডিগ্রি সেলসিয়াস, তা ডিগ্রিটা কিন্তু সাধারণত উপরে থাকে। তো উপরে থাকার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট প্লাস। এখন আমরা একটু শর্টকাট কি ব্যবহার করলাম, তাহলে সুপারস্ক্রিপ্টে চলে আসবে। এরপরে যে অপশনগুলো আছে এখানে দেখেন চেঞ্জ কেজের অপশন আছে এবং হাইলাইটের অপশন আছে। তা আমরা তার জন্য আমরা একটা লেখা লিখে রাখি, তারপরে আমরা অন্য কিছু শুরু করি। আমরা দেখি একটু কিছু লিখে তারপর আপনাদের জানাচ্ছি। আচ্ছা আমরা টাইপ করে নিলাম দ্রুত। এখন দেখি এখানে আসলে কি কি করা যায়, আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এইখানে দেখেন কিছু এক্সট্রা অপশন আছে, যেটা কিনা 2007 যে অপশনটা আছে অফিস 2007 সেটার ভিতরে কিন্তু টেক্সট হাইলাইট অ্যান্ড টাইপোগ্রাফি অপশনটা নাই। আমরা এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা লেখাকে সিলেক্ট করি, করার পর এখানে ক্লিক করলে এটা ডিফারেন্সটা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে, যে আমাদের বিভিন্ন স্টাইল। এই অপশনটা যদি আমরা অন্য ফাংশনে আমরা গেলে পাবো আবার, যে বিভিন্ন প্রকার লেখার স্টাইল এখানে আমরা চেঞ্জ করতে পারি। স্টাইল বলতে ইফেক্ট, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, এটা সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাস নেব ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে সহজেই যে কোনো প্রকার স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এরপরে যেটা আমাদের দরকার হচ্ছে হাইলাইট। কি হাইলাইট, দেখেন এখানে লেখা আছে টেক্সট হাইলাইট কালার। আমরা যদি স্পেসিফিকভাবে কোনো টেক্সটকে হাইলাইট করতে চাই, আমরা হাইলাইটার পেন ব্যবহার করি বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন পড়াশোনার সময় আমরা হাইলাইটার পেন ব্যবহার করি জিনিসটাকে হাইলাইট করার জন্য। দেখেন আমি ইয়েলো কালার ব্যবহার করতে পারি। আমি যদি 3টা বাংলাদেশ এখানে আছে, 3টা বাংলাদেশ আলাদা আলাদা কালার করে আমি যদি দেখানোর চেষ্টা করি, একটা আবার একটা, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো লেখাকে যদি আমরা হাইলাইট করতে চাই সহজেই এই অপশনটার মাধ্যমে আমরা সহজেই হাইলাইট করতে পারি। আবার আমরা যদি এটাকে ক্লিয়ার করে ফেলতে চাই, আমরা যদি চাই যে এটাকে আর রাখবো না, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করতে পারি। শর্টকাট কি সম্পর্কে আমরা আরও ভিডিও করব ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না।
এরপরে যে অপশনটা আছে সেইটা হচ্ছে আমার লেখাকে কিভাবে কালার করব। আগেরটা কিন্তু ছিল শুধুমাত্র বিভিন্ন প্রকার কালারের সমন্বয় এবং ইফেক্ট, শুধুমাত্র কালার না। দেখেন এখানে যদি দেখার চেষ্টা করেন, এখানে উপরে কালো, নিচে সায়ান এবং শ্যাডো ট্যাডো আরও অনেক কিছু আছে। সেটা ছাড়াও যদি আমরা চাই যে না আমরা টেক্সটকে হাইলাইট ছাড়াও নর্মালি ফন্টের কালার, দেখেন বিভিন্ন প্রকার কালার আছে, চাইলে এখান থেকে কালারের যে কোনো একটা নিতে পারেন। এরপরে এখানে মোর কালার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে চাইলে যে কোনো একটা কালার আপনার যেইটা পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যারা নতুন এবং পুরাতন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা অনেক এসেন্সিয়াল। এরপরে দেখেন আমাদের এখানে কি আছে, চেঞ্জ কেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন প্রথমে কি লেখা আছে, সেন্টেন্স কেস। কোনো পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি হলো, বুঝলাম না। এরপরে দেখেন কি আছে, লোয়ার কেস। দেখেন আমাদের প্রত্যেকটা লেখার ভিতরে বাংলাদেশ লেখাটা বড় আছে এবং আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স ফার্স্ট লেটারটা একটু বড় হাতের হয়। তা আমরা যদি এখানে সিলেক্ট করার পরে আমরা চেঞ্জ কেস পরিবর্তন করি লোয়ার কেস, দেখেন বাংলাদেশের সবই ছোট হয়ে গেছে। এরপরে দেখেন লেখা আছে আপার কেস, মানে কি সবগুলো বড় হাতে। দেখেন এখানে সবগুলো ছোট হাতের লেখা ছিল, আর এখানে দেখেন সবগুলো কিন্তু বড় হাতের লেখা। দেখেন A to Z যা আছে সম্পূর্ণ লেখা আমার বড় হয়ে গেছে। এর পরবর্তী যে অপশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার লেখার ভিতরে এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে এখানে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, প্রত্যেকটা সে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট করছে। এখানে 4টা ওয়ার্ড আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দিছে। এভাবে করে আমরা আমার লেখাকে লেখার পরেও, টাইপ করার পরেও আমরা এটাকে চেঞ্জ করতে পারি। অনেক সময় কিন্তু আমাদের এরকম দরকার হয় যে আমি তো টাইপ করে ফেলছি, এখন তো সবগুলো বড় হাতে লিখতে হবে, কিংবা এখন তো সবগুলো ছোট হাতে লিখতে হবে বা ক্যাপিটালাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বারবার টাইপ করার কোনো দরকার নাই। এই চেঞ্জ কেস অপশনটা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার লেখাকে সুন্দর করতে পারেন। বা অনেক সময় দেখা যায় আমরা লোয়ার কেস দিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স কেস দিব বুঝতে পারি না, সেটা আমরা সেন্টেন্সের সাহায্যে দিতে পারি। এরপর যেটা আছে সেটা সাধারণত দরকার হয় না, যে প্রত্যেকটা লেখার প্রথমটা ছোট এবং পরেগুলো বড়। তো এটা দেখেন শুধুমাত্র প্রথমটা ছোট করে দিছে, তো এটা তো আসলে দরকার হয় না। তাহলে আমরা বুঝলাম চেঞ্জ কেজের গুরুত্ব কতটুকু। এরপরে যেটা আছে সেটা দেখানোর জন্য আমাদের আগের অপশনটা একটু ফিরে যেতে হবে, Ctrl Z দিয়ে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, পিছনে ফিরে গেলাম, আমরা একটাকে একটু কালার করলাম, একটু সুপার স্ক্রিপ্ট করলাম। এক একটা জিনিস আমরা ব্যবহার করছি। এখন আমরা যদি চাই যে না এই সব লেখা একই রকম স্টাইল, একই সব কিছু করে ফেলবো, সেক্ষেত্রে ইরেজ করতে পারি, ক্লিয়ার অল ফরম্যাটিং। দেখেন একদম প্রথমে বাই ডিফল্ট যেরকম থাকে সেরকম হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমার লেখার ভিতরে লিখে আমি যদি আলাদা আলাদা স্টাইল ব্যবহার করি বা কোথাও থেকে কপি করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সেটাকে যদি আমি আবার সাবেক জায়গায় নর্মালভাবে ফিরে আনতে চাই, সেক্ষেত্রে সকল লেখা সিলেক্ট করে আমরা কি করতে পারি, অল ক্লিয়ার করতে পারি। তাহলে কি হবে, যত প্রকার স্টাইল ছিল, যত প্রকার কালার ছিল, সম্পূর্ণ সকল অংশ ক্লিয়ার হয়ে যাবে। প্যারাগ্রাফিতে যা যা আছে ইনশাল্লাহ আজকে আমি দেখানোর চেষ্টা করব। তার ভিতরে মূল হচ্ছে বুলেট, নাম্বারিং, মাল্টিলেভেল লিস্ট, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শেডিং, শর্টস। এই কটা অপশন আজকে মূলত দেখাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বুলেট। তো বুলেটের কাজটা কি, দেখেন এখানে লেখা আছে হোটেল ফ্যাসিলিটিস। কোনো একটা হোটেলে কী কী ধরনের ফ্যাসিলিটি দিবে সেটার একটা লিস্ট বা পয়েন্ট আকারে দেওয়া আছে। এই পয়েন্টটা কিন্তু দেখতে খুব বেশি একটু সুন্দর লাগছে না, কেননা এটা শুধুমাত্র লেখা মনে হচ্ছে। কিন্তু এটাকে যদি আরও একটু প্রাণবন্ত, আরও একটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে একটা
পয়েন্ট আকারে দেখাতে পারলে সুন্দর হয়। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা বুলেট ব্যবহার করলাম। দেখেন টিক মার্ক দেওয়া আছে, এখন দেখলে বোঝা যাচ্ছে এটা একটা পয়েন্ট আকারে কোনো কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। এভাবে করে যদি আমরা চাই যে না আমরা অন্য কোনো পয়েন্ট অন্য কোনো কিছু ব্যবহার করব, সেক্ষেত্রে দেখেন আমি যদি লাভ দিতে চাই লাভ আসবে, আমরা যদি অ্যারো প্রেস করতে চাই সেক্ষেত্রে অ্যারো চলে আসবে। এভাবে করে আমাদের আরও কিছু ব্যবহার করতে চাইলে লিখতে পারি। দেখেন আমরা চাইলে অ্যারো ব্যবহার করতে পারি। এরপরে কী আছে, মিটিং সার্ভিস। আমরা যদি আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করতে চাই, যেমন গিফট শপ, তারপরে ড্রাই ক্লিনিং সার্ভিস। এরপরে যদি দিতে চাই লন্ড্রি ধরতে পারেন, লন্ড্রি রুম সার্ভিস। এভাবে করে আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো আইকনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করে সিম্বলে ক্লিক করে অন্য কোনো সিম্বল ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এই ধরনের গাঢ় কোনো অ্যারো ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে সহজেই কিন্তু আমরা এই অ্যারো ব্যবহার করতে পারি। এছাড়াও যদি মনে হয় যে না আমি আমার নিজের ডিজাইন করা বা নিজের মন মতো কোনো কিছু ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করতে পারি, ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। আমরা পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পরে আমরা যাব আমার পিসিতে যাওয়ার পরে আমাদের ডেস্কটপ থেকে আমাদের একটা বুলেট নিয়ে আসি। দেখেন বুলেটের ভিতরে আমরা সত্যিকারের বুলেট কিন্তু ব্যবহার করতে পারলাম। এভাবে চাইলে আমরা যদি এটাকে একটু বড় করার চেষ্টা করি, যে বুলেটটা আর একটু বড় করব, সেক্ষেত্রে সহজেই আমরা কিন্তু আমার নতুন ডিজাইন ব্যবহার করতে পারি। এরপরে যদি মনে হয় যে না এটাকে নাম্বারিং করার দরকার হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে সিলেক্ট করে এই যে 1 2 3 বা চাইলে একটু স্টাইল চেঞ্জ করতে পারেন, যে কোনোটা চাইলেই ব্যবহার করতে পারবেন। তার মানে আমরা যেটা বুঝলাম, যদি আমরা পয়েন্ট আকারে দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা বুলেট ব্যবহার করব, আর এটাকে যদি কোনো লিস্ট বা নাম্বার আকারে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে নাম্বারিং ব্যবহার করব। এরপরে যেটা দরকার হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। সেটা কি কাজ করে, সেটা হচ্ছে যখন আমরা এমসিকিউ কোশ্চেন ব্যবহার করি বা এটা টাইপ করি, তখন কিন্তু মাল্টি লেভেল লিস্টটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। কীভাবে ব্যবহার করবো এটা দেখানোর চেষ্টা করি। প্রথমত আমরা এই অপশনটা দিব, নানের পাশের যে অপশনটা সেটা দিলাম, 1 আসছে, দেখি কিছু লেখার চেষ্টা করি। আমাদের রাজধানীর নাম কি, প্রথমত দেখেন 2 নাম্বার আসছে। আমার কি দরকার, ABC। এমসিকিউ মানে কি 4টা বা 3টা বা 5টা অপশন থাকবে, মানে একাধিক অপশন থাকবে। তার জন্য কি করব, শুধুমাত্র ট্যাব প্রেস করব। যেমন আমি প্রথমে যদি দিই খুলনা, তারপরে যদি দিই বরিশাল, তারপরে আমরা প্রেস করলাম ঢাকা, তারপরে আমরা দিলাম মানিকগঞ্জ। তাহলে আমরা কি পাইলাম, যে যদি আমরা এমসিকিউ টাইপ করতে চাই মাল্টি লেভেল লিস্টটা ব্যবহার করতে পারি। এরপর আমাদের কি দরকার, 2 নাম্বারটা করবো, সে এন্টার প্রেস করলাম, কি আসছে, ই আসছে, কিন্তু আমাদের কি দরকার, 2 নাম্বার দরকার। সেক্ষেত্রে আমরা আবার এন্টার প্রেস করবো, দেখেন 2 নাম্বার চলে আসছে। আমি যদি আবার কিছু একটা লিখি, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, নর্মালি আমাদের 3 আসছে, তাহলে কি প্রেস করতে হবে, এ প্রেস করতে হবে। আমি ট্যাব প্রেস করলে এ আসবে। দেন কি দিব, ময়না, দোয়েল, টিয়া, বুলবুলি। এভাবে করে আমরা খুবই সহজেই মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করে এমসিকিউ টাইপ করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। এখানে অ্যালাইন লেফট সেন্টার দেওয়া আছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তাহলে এর জন্য আমরা একটা ফাইল ব্যবহার নিয়ে আসি। দেখেন এখানে কি লেখা আছে, যে লেফট, এখানে কি লেখা আছে, অ্যালাইন লেফট, কন্ট্রোল এল। আবার এখানে প্রেস করলাম, সেন্টার আসছে, অ্যালাইন সেন্টার মানে সেন্টার, কন্ট্রোল ই। আর এখানে কি আছে, অ্যালাইন রাইট, কন্ট্রোল আর। আমরা সাধারণভাবে যখন কোনো কিছু লেখালেখি করি, সাধারণভাবে আমাদের অ্যালাইনমেন্ট কি থাকে, লেফট অ্যালাইনমেন্ট করা থাকে, যেমনটা আমার এই লোডশেডিং প্যারাগ্রাফের ভিতরে দেওয়া আছে। এরপরে যদি আমরা চাই যে কোনো কিছু হেডিং আকারে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, মিডল অ্যালাইনমেন্টটা করে রাখতে পারি। অনেক সময় ছড়া বা কবিতা এখানে কিন্তু মিডল অ্যালাইনমেন্ট দিয়েই সম্পূর্ণটা লেখা থাকে। এরপরে যদি আমরা অ্যারাবিক বা উর্দু টাইপিং করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই রাইট অ্যালাইনমেন্ট আমরা করে দেব। এরপর কি আছে, জাস্টিফাই করার আগে আমরা একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি। আমরা যখন বই পড়ি তখন দেখবেন যে 2 পাশ সমান দেওয়া থাকে, কিংবা
পত্রিকা যখন পড়ি তখন দেখেন দুই পাশ সমান দেওয়া থাকে, এটা কিন্তু সুন্দর থাকে। কিন্তু দুই পাশ যদি সমান না হয় এইটার মতো দেখতে খুবই বিশ্রী লাগে। দেখেন আমাদের এই লেখাটাকে কি দেখতে কি সুন্দর লাগছে? অবশ্যই না, দুই পাশটা কিন্তু দেখতে অনেকটা খারাপ দেখা যাচ্ছে। দেখেন এই পাশে কিন্তু সুন্দর লাগছে না। কিন্তু যদি আমরা জাস্টিফাইতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন দুই পাশটা অনেক সুন্দর হয়েছে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটা অনেক দেখতে সুন্দর হবে। তার মানে জাস্টিফাই ব্যবহার করার মাধ্যমে আপনার লেখাকে এবং ডকুমেন্টটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তাহলে আমরা কি যেটা পেলাম, কন্ট্রোল এল ফর লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই ফর সেন্টার, কন্ট্রোল আর ফর রাইট, কন্ট্রোল জে ফর জাস্টিফাই। আর এটা আমরা কখন করব সেটা আমরা চাইলে লেখার প্রথমেও করতে পারি, আবার শেষও করতে পারি। এরপর আমাদের যেটা আছে সে লাইন স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তার জন্য আমরা একটা ড্যামো সিভি ব্যবহার করি। দেখি এটা সেই ড্যামো সিভি আছে আমার এখানে। দেখেন এখানে একটা সিভি আছে। তো লাইন স্পেসিংটা বোঝানোর জন্য, লাইন স্পেসিংটা কি? লাইন স্পেসিং হচ্ছে দুইটা লাইন, দেখেন এখানে তিনটা লাইন আছে, এই দুইটা লাইনের মাঝে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে বলে কি? স্পেস। তাহলে এই ফাঁকা জায়গাটা যদি আমি একটু বাড়ানোর চেষ্টা করি, দেখেন 3 দিলাম, দেখেন দুইটা লাইনের ভিতরে স্পেস আরও ইনক্রিজ হয়ে গেছে। এটাকে ডিক্রিজ করতে গেলে কী করতে হবে? আবার এখানে প্রেস করে আমি প্রেস করে দিলাম। তার মানে কি বললাম? দুইটা লাইনের যে মধ্যবর্তী জায়গাটা আছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কীভাবে ব্যবহার করে? দেখেন এই প্যারাগ্রাফের উপরে এবং নিচে কিন্তু কোনো এক্সট্রা জায়গা নাই। যদি চাই যে আমরা এক্সট্রা অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, দেখেন আমার এখানে একটা এক্সট্রা জায়গা তৈরি হয়ে গেছে। এবার যদি চাই যে নিচেও অ্যাড করব, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। আমার সিলেকশনটা আগে কিন্তু নর্মাল এই সিলেকশন মতো ছিল যে উপর নিচে জায়গা ছিল না, কিন্তু এখন দেখেন উপরে এবং নিচে এক্সট্রা জায়গা চলে আসছে। তার মানে চাইলে আমরা লেখার ভিতরে লাইন স্পেসিং ব্যবহার করতে পারি, কিংবা প্যারাগ্রাফের উপরে কিংবা নিচে আমরা লাইন স্পেসিং ব্যবহার করতে পারি। এখন লাইন স্পেসিং ব্যবহার করে সুন্দরভাবে আমি একটা কাজ দেখানোর চেষ্টা করছি। দেখেন এইখানে আমার যে ইয়াটা আছে, সিভিটা আছে, এই সিভিটা সাধারণত দেখেন 2 পেজ, 2 পেজ, কিন্তু লেখা মাঝখানে অনেক স্পেস আছে। 2 পেজ না হয়ে যদি এটা 1 পেজে হইতো, দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো। দেখি এটাকে যদি করতে পারি, এখানে দেখেন যে এইটা সিলেক্ট করলাম। প্রথমে দেখতে হবে এখানে এক্সট্রা কোনো স্পেস ব্যবহার করা আছে কি না। সেখানে দেখেন রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এখানে এক্সট্রা একটা স্পেস দেওয়া ছিল, আমরা রিমুভ করলাম। এবার চাইলে এটাকে করতে পারি, মাঝখানে যে পয়েন্টটা আরও কমাই দিতে পারি, 1 করে দিলাম। দেখেন আগের চাইতে অনেক জায়গা কমে গেছে। এরপরে আবার আমি সিলেক্ট করলাম, প্রত্যেকটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে যদি এক্সট্রা থাকে দিয়ে রিমুভ করবেন, না হলে নর্মাল করে দিলাম। তারপরে আমাদের এই অপশনগুলো সিলেক্ট করলাম, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখেন দুইটা যে রিজিউম ছিল, 2 পেজ ছিল, সেটা কিন্তু আমাদের 1 পেজ চলে আসছে। একটা পেজ কিন্তু সম্পূর্ণই ভ্যানিশ হয়ে গেছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, লাইন স্পেসিং ব্যবহার করার ফলে আমার লেখাটাকে আরও সুন্দর এবং অল্প জায়গার ভিতরে আমরা খুবই সুন্দরভাবে আমার লেখাকে ফুটিয়ে তুলতে পারি বা ডকুমেন্টটাকে ফুটিয়ে তুলতে পারি। এরপরে এই লেখাটাকে আরও একটু ফুটানোর জন্য বা আরও একটু স্পষ্ট সুন্দর করার জন্য আমাদের যেটা ব্যবহার করি সেটা হচ্ছে শেডিং। যে মনে করেন আপনার বিবিএটাকে আর একটু হাইলাইট করবেন, সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব? শুধুমাত্র একটা কালার ব্যবহার করি। দেখেন এটা হয়ে গেল। আবার এইচএসিটা ব্যবহার করি, ক্লিক করলাম, সাথে সাথে হয়ে গেল। এসএসিটাকে ব্যবহার করছি, ক্লিক করার সাথে সাথে হয়ে গেল। আপনারা চাইলে আপনার সিভি বা আপনার ডকুমেন্টটাকে হাইলাইট করার জন্য একটু শেডিং ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এক্সট্রা কোনোভাবে সিলেক্ট করার দরকার নেই, নর্মালি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম সেটা হচ্ছে লাইন স্পেসিং এবং শেডিংটা ব্যবহার করে আমরা একটা ডকুমেন্টটাকে আরও দ্বিগুণ পরিমাণ সুন্দর করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে শর্টস। শর্টটা কীভাবে ব্যবহার করি সেটা আমি দেখানোর চেষ্টা করি। আমি যদি কিছু ব্যক্তির নাম লেখার চেষ্টা করি, মনে করেন আমি যদি কিছু নাম লিখছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমরা। দেখেন আমরা র্যান্ডম কিছু নাম লেখার চেষ্টা করলাম। এরপর এখানে শর্টে ক্লিক করি। শর্টে ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি অ্যাসেন্ডিং প্রেস করি, তাহলে দেখবেন আমাদের কন্ট্যাক্ট লিস্টে যেভাবে অ্যাসেন্ডিং থাকে সেভাবে হয়ে যায়। দেখেন আব্দুল্লাহ ছিল একদম নিচে, চলে আসছে একদম উপরে, কারণ এই সবার আগে, তারপর বি সি ডি করে চলে আসছে।
যদি চাই যে না আমরা বড় থেকে ছোট দেব, আই মিন জেড থেকে এ ডিসেন্ডিং প্রেস করব, দেন চলে আসছে। তার মানে আমরা সহজেই বুঝতে পারলাম শর্টটার কাজ কি। এছাড়া যদি কোনো সংখ্যা ব্যবহার করি, এই সংখ্যা শর্ট করলাম, অ্যাসেন্ডিং প্রেস করলাম, দেখেন ছোট সংখ্যাটা উপরে চলে যাবে এবং বড় সংখ্যাটা নিচে চলে আসছে। আবার যদি ডিসেন্ডিং প্রেস করি তাহলে আমরা বড় থেকে ছোট ব্যবহার করতে পারি। এডিটিংয়ের জন্য প্রথমে যেটা আছে ফাইন্ড ক্লিক করলে আমাদের এখানে দেখেন নেভিগেশন প্যানেল ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ডকুমেন্টের ভিতরে স্পেসিফিক কোন ওয়ার্ড আপনি সার্চ করতে চাচ্ছেন বা ফাইন্ড করতে চাচ্ছেন, নেভিগেশন প্যানেলের মাধ্যমে খুব সহজে আপনি এটা করতে পারেন। সে আপনি যদি রোড লিখতে চান, সেক্ষেত্রে দেখেন একটা রেজাল্ট আসছে, শুধুমাত্র একবার রোড লেখা আছে। এছাড়া যদি চান আপনি কোনো নাম খুঁজতে চান, যে রাইয়ান, দেখেন আমার একটা এই যে রাইয়ান ইসলাম, এবং এখানেও কিন্তু পেজ নাম্বার 1 কত নম্বর পেজে আছে সহজেই কিন্তু আপনি এখানে পেতে পারেন। এভাবে করে আপনার লেখার ভিতরে যদি কোনো পরিবর্তন করার দরকার হয়, সার্চ করে বের করে তারপর পরিবর্তন করতে চাইলে খুব সহজেই নেভিগেশন প্যানেলটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি চান কোনো কিছু রিপ্লেস করবেন, দেখেন কি লেখা আছে ফাইন্ডের পরে রিপ্লেস। তো রিপ্লেসটা কেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, থাম্বনেইল দেখছেন আপনারা লোডশেডিং দেওয়া আছে, রিপ্লেস। এইখানে দেখেন আমার এখানে গ্রামারের কিছু ভুল আছে। কি ভুল আছে? আমার এখানে দেখেন লোডশেডিং বানান যেটা আছে এটা কিন্তু অ্যাকুরেট না। রাইট বাটন প্রেস করলে আমাদের কিন্তু শেডিং বানানটা সে সাজেস্ট করতেছে। যদি সাজেস্ট না করতো সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে যেতাম আমরা এই কথাটা, আমি শেডিং কথাটা কপি করে নিচ্ছি, শেডিং রিপ্লেস দ্য ফাইন হট। দেখেন আমার এখানে লোডশেডিংটা 3টা ভুল করা আছে, 1 2 3টা। তাহলে ফাইন হট কি খুঁজতেছি, আমরা লোডশেডিং খুঁজতেছি, কিন্তু লোডশেডিংয়ের বানানটা ভুল আছে। এখন এই লোডশেডিংয়ের বানানের পরিবর্তে আমি কি লিখতে পারি, এখানে যেহেতু আমরা জানি লোডশেডিংয়ের ডাবল ই না ডাবল ডি, তাহলে আমরা এটাকে পেস্ট করে দিলাম, ডাবল ইর পরিবর্তে ডাবল ডি প্রেস করলাম। এরপর এখানে কি লেখা আছে, রিপ্লেস ওয়াল। যদি আমরা চাই যে একবারে সকল প্রকার ডকুমেন্টের ভিতরে যা যা আছে সকল ওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে রিপ্লেস ওয়াল প্রেস করতে পারি। আবার যদি চাই যে না আমরা একটা করে পরিবর্তন করব, সেক্ষেত্রে আমরা রিপ্লেস প্রেস করতে পারি। তবে যেহেতু আমাদের অনেকগুলো ভুল আছে বা সবগুলোই ভুল, সেক্ষেত্রে আমরা রিপ্লেস অল প্রেস করব। দেখেন এখানে উই মেড 3 রিপ্লেসমেন্ট, তাহলে কন্টিনিউ দিতে চাইলে ইয়েস, অবশ্যই ইয়েস দিব। তাহলে দেখেন আমার আর কোথাও লোডশেডিংয়ের সমস্যা নাই। আর কোথাও আছে না, কোথাও কিন্তু লোডশেডিংয়ের আর সমস্যা নাই। এইভাবে আপনারা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনার লেখার ভিতরে বা আপনার ডকুমেন্টের ভিতরে যে ভুল আছে উইথিন এ সেকেন্ডের ভিতরে আপনারা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারেন। শুধু বানান ভুল না, আপনার যদি কোনো কিছু পরিবর্তনও করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সহজেই পরিবর্তন করতে পারেন। মনে করুন আপনি TAC এইটা কিন্তু দা অনেক জায়গায় আছে, তা আপনি চাচ্ছেন সবগুলো জায়গায় আপনি এটা বড় হাতের হবে, ঠিক না? সেক্ষেত্রে আমি TAC দিয়ে লিখলাম। এখানে দেখেন রিপ্লেস উইথ বড় হাতের TAC দা। এখন দেখি কতবার এখানে পরিবর্তন করা যায়, রিপ্লেস অল। দেখেন এখানে মোট 19 বার রিপ্লেসমেন্ট হয়েছে। তার মানে আপনি শুধুমাত্র ভুল হলেই যে আপনি সংশোধন করতে পারবেন তা না, আপনি যদি কোনো ওয়ার্ড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনারা রিপ্লেসের মাধ্যমে শুধুমাত্র একটা ক্লিক করেই আপনারা সকল কিছু পরিবর্তন করতে পারেন। এরপর আমাদের এখানে কি আছে, গো টু, কত নম্বর পেজে যেতে চান সেটা গো টুতে ক্লিক করলাম। তো গো টুতে ক্লিক করলে এখানে লেখা আছে কি পেজ, কত নম্বর পেজে যেতে চান, সে 2 নম্বর পেজে যেতে চাই, গো টুতে ক্লিক করব, তাহলে আমাকে 2 নম্বর পেজে নিয়ে আসবে। যেহেতু আমাদের ডকুমেন্টের ভিতরে শুধুমাত্র একটা পেজ, দেখেন পেজ অন অফ অন, আই মিন একটাই পেজ আছে, সো সে আপাতত 2 নম্বর পেজে যেতে পারছে না, কারণ 2 নম্বর পেজ এখানে নাই।
এছাড়া যদি কোনো সিলেকশন লাইন বা কোনো কিছু লিখে দেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের ভিতরে সহজেই আপনি যেতে পারেন। আর ভিডিওটি সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা স্পেশাল টিপস আছে। এতক্ষণ যেটা ব্যবহার করলাম সেটার শর্টকাট কি Ctrl+F ফর ফাইন্ড নেভিগেশন প্যানেল। দেখেন আমি কিছুক্ষণ আগে যে প্রেস করছিলাম সেটা সম্পূর্ণ সে কিন্তু বলে দিছে কোথায় কোথায় টিএসি দেওয়া আছে বা দিয়ে আছে সেটা। তাহলে কি পাইলাম? Ctrl+F। Ctrl+H ফর রিপ্লেস। সবাই শর্টকাট কিগুলো জানবেন অবশ্যই। শর্টকাট কিগুলো জানা থাকলে আপনি খুব সহজেই দ্রুততার সহিত আপনি কাজ করতে পারবেন। তাহলে Ctrl+H ফর রিপ্লেস। আর একটা কি আছে? গো টু। Ctrl+G ফর গো টু। কত নম্বর পেজে যেতে যাচ্ছেন, কত নম্বর সিলেকশনে যেতে যাচ্ছেন খুব সহজেই করতে পারবেন। এখন আমি একটি স্পেশাল টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ MS ওয়ার্ডে ছিলাম বা আছি। এখন এই ধরনের কাজ যখন আমাদের অন্য কোথাও করতে হবে, সে আপনি গুগলে আসেন বা ফেসবুকে আসেন বা কোনো একটা মাধ্যমে আসেন, স্পেসিফিকভাবে আপনি কোনো একটা ওয়ার্ড খুঁজতে যাচ্ছেন, কিন্তু এত বড় ডকুমেন্টের ভিতরে বা এত বড় লেখার ভিতরে আপনার স্পেসিফিক ওয়ার্ডটা কোথায় খুঁজে পাবেন সেটা কিন্তু একটা প্রশ্ন, যে কিভাবে আমি খুঁজে বের করব। সেখানে তো আর এইভাবে ফাইন্ড দেওয়া নাই। এই ফাইন্ডটা যাতে আপনি সহজে খুঁজে পেতে পারেন সেটা আমি দেখাই দেব ইনশাল্লাহ। তাহলে আমি চলে যাচ্ছি, একটু গুগলে যাই। গুগলে আসলাম, আমি আগে থেকে নিয়ে আসছি খুলনা। দেখেন এখানে কি লেখা আছে? খুলনা। এইখানে উইকিপিডিয়ার ভিতরে আপনি স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড খুঁজতেছেন, যে খুলনার ভিতরে আপনি ঢাকা খুঁজবেন, খুলনার ভিতরে আপনি কোনো স্টেশন খুঁজবেন বা কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আপনি খুঁজতে চাচ্ছেন, বা আপনি খুলনায় জানতে চাচ্ছেন যে এই খুলনা কতবার এই পেজে লেখা আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি MS ওয়ার্ডের ভিতরে Ctrl+F প্রেস করলে আমাদের নেভিগেশন প্যানেলটা ওপেন হয়ে যায়। ঠিক তেমন আমরা যখন গুগলে থাকব কিংবা অনলাইনে কোনো মাধ্যমে থাকব, Ctrl+F প্রেস করলে আমাদেরও এখানে একটা ফাইন্ড অপশন ক্রিয়েট হয়ে যায় বা নেভিগেশন প্যানেল ক্রিয়েট হয়ে যায়। দেখেন অলরেডি যেহেতু খুলনা আমি লিখে রাখছিলাম, দেখেন এখানে কিছু লেখা আছে খুলনা। খুলনা আমার এই পেজের ভিতরে 169 বার আছে। কোথায় কোথায় আছে দেখেন, আমি নেক্সট দিয়ে দিয়ে কিন্তু খুলনা খুঁজতে পারি। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি তো ফেসবুক ব্যবহার করি, অনেক সময় বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাকে সার্চ করতে হয়, এখন ফেসবুক ব্যবহার করা অবস্থায় আমি কীভাবে স্পেসিফিক ওয়ার্ড খুঁজে বের করব? কোনো সমস্যা নাই, আপনি চলে যান এখানে। তা আমরা Ctrl+F প্রেস করি, এখানে কিন্তু ঠিক আমাদের নর্মাল ডকুমেন্টের ভিতরে যেমন কাজ করছে আমাদের ফেসবুকের ভিতরেও সে তেমন কাজ করবে। দেখেন এখানে লোডশেডিং লিখে রাখছিলাম, তাই লোডশেডিং আমি দেব। এখানে দেখেন কতবার লোডশেডিং আছে? 6 বার আমার এই ডকুমেন্টের ভিতরে বা হোল পেজের ভিতরে আমার 6 বার লোডশেডিং আছে। এবার যদি মনে করেন না আপনি তো লিখে রাখছেন, আমি একটু কিছু লিখে দেখি, তাহলে Ctrl+F দিলাম। আমি মনে করেন বাংলাদেশ লিখবেন, দেখেন টোটাল ডকুমেন্টের ভিতরে আমার মোট 2 বার বাংলাদেশ আছে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই কোনো কিছু ফাইন্ড করতে চাইলে ফাইন্ড করতে পারবেন। এখন যদি আমরা রিপ্লেস করতে চাই, আমরা খুব সহজেই ফাইন্ড করে এটা সহজেই রিপ্লেস করতে পারি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। কোথাও যদি যেতে হয় সেক্ষেত্রে আমরা গো টু ব্যবহার করতে পারি Ctrl+G প্রেস করে। এছাড়া যদি সিলেকশন করতে হয় খুব সহজে সিলেকশন করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।